নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভের কথা শোনা যাচ্ছে। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন যে তিনি নির্দল হিসাবে লড়বেন। তিনি বিজেপির বিধায়ক রাজু বিস্তার বিরুদ্ধে। তার বক্তব্য, রাজু বিস্তা ভূমিপুত্র নন, ভূমিপুত্র প্রার্থীর দাবি। বিজেপির রাজ্য নেতৃত্ব বিষ্ণুপ্রসাদজির সঙ্গে কথা বলে তাকে নিরস্ত করার চেষ্টা করছেন। যদিও এবারই পরপর দুবার এক প্রার্থীকে বিজেপি মনোনয়ন দিয়েছে। 2009 জসবন্ত সিনহা, 2014 সুরিন্দর সিং আলুওয়ালিয়া, 2019 রাজু বিস্তা এবং 2024 আবার রাজু বিস্তা। দমদম কেন্দ্রের কিছু জায়গায় পোস্টার পড়েছে যে শুভেন্দু অধিকারী নাকি বিজেপির দখল নিচ্ছেন, তারা বিজেপি বাঁচাও বলে একটা পোস্টার দিয়েছেন। তারা বলেছেন তারা বিজেপির কর্মী। ফাল্গুনী পাত্র টিকিট না পেয়ে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। রুদ্রনীল ঘোষ বিজেপির কি যেন অফিসিয়াল যেসব গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার মধ্যে বেশ কয়েকটি থেকে সরে দাঁড়িয়েছেন। এইসব ক্ষোভ বিক্ষোভ মান অভিমানের পালা চলতেই থাকে, সব দলেই চলে, বিজেপি তার ক্ষেত্রে ব্যতিক্রম নয়। কেন সজল ঘোষকে টিকিট না দিয়ে তাপস রায়কে দেয়া হলো, এ নিয়েও অনেকে বলছেন। প্রথম কথা, সজল ঘোষ তাপস রায়কে নিজের রাজনৈতিক গুরু বলে মানেন। তাদের সম্পর্কটা আক্ষরিক অর্থে কাকা ভাইপোর, একেবারে খুব আন্তরিক সম্পর্ক। দুজন দুটো দল কিছুদিন আগে পর্যন্ত করলেও তাদের সম্পর্কে কোনো চির কিন্তু ধরেনি। আসলে সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষের বন্ধু হচ্ছেন তাপস রায়, সেজন্য তাপস বাবুকে কাকু বলে ডাকেন সজল। সজল ঘোষ সম্ভবত বহরমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই অবধি বিষয়টা দাঁড়িয়েছে। আমার প্রশ্ন হল, রাজ্যে তো 42টা লোকসভা, তো 42টা লোকসভায় 42 জনই প্রার্থী হবেন। অনেকেরই প্রার্থী হওয়ার অ্যাসপিরেশন থাকে, না হলে তারা বুঝতে পারেন, হয়তো একটু গুটিয়ে নেন নিজেকে। কিন্তু সামনে 294টা বিধানসভা কেন্দ্রের ভোট আছে। তাহলে 294টা বিধানসভা কেন্দ্রে বিজেপিকে প্রার্থী দিতে হবে। যারা এখন ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছেন তাদের জন্য জায়গা কিন্তু খোলা আছে। ধরুন সবই শুভেন্দু অধিকারী করেছেন, এটা বলাটা ঠিক নয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হর্ষবর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রীর সমর্থিত প্রার্থী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকিটটি পাননি। রাজু বিস্তার পক্ষে স্থানীয় স্তরে সমর্থন ছিল, সেজন্য রাজু বিস্তার টিকিট পেয়েছেন। তাহলে প্রধানমন্ত্রী যাকে সমর্থন করছেন তিনিও শেষ পর্যন্ত টিকিট পেলেন না। সেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে অনর্থক দোষারোপ করে কি লাভ আছে? আর যারা পুরনো বিজেপি কর্মী তারা তো অনেক সুযোগ পেয়েছেন। ধরুন রাহুল সিনহা, তার আগে অনেকে লড়েছেন কলকাতা উত্তর কেন্দ্র থেকে, কেউ তো তেমন কিছু সুবিধা করতে পারেনি। দমদম কেন্দ্রে শ্রমিক ভট্টাচার্য লড়েছিলেন 2019-এ, সুবিধা করতে পারেননি। এবার শিলভদ্র দত্ত এসেছেন, এবার তাপস রায় এসেছেন, এবার ব্যারাকপুরে আবার অর্জুন সিংকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন যারা জিততে পারবেন তাদেরকেই মনোনয়ন দেওয়াটা উচিত। এক্ষেত্রে তাদের অবস্থান খুব পরিষ্কার, এর মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই। আর বিজেপির রাজ্য নেতৃত্বের উচিত এই ক্ষোভ বিক্ষোভের কারণগুলোকে অনুসন্ধান করে চিহ্নিত করে পুরনো কর্মী সমর্থকদের মান অভিমানকে দূর করা ভোটের আগে। যেমন হুমায়ুন কবির পুলিশের একটা পাইলট এসকর্ট কার পেয়ে গেছে, সে বলছে আমি এখনো অধীরকে হারাবই। নিয়ামত শেখ দাবি করছে সেও পেয়ে যাবে। যোগাযোগ করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে যাতে তাদের ক্ষোভ লাগাম ছাড়া হয়ে না যায়, প্রার্থীর যেন কোনো ক্ষতি না হয় নির্বাচনে। কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা এই মুহূর্তে বলা যায় না। এবার আসুন কলকাতা উত্তর। দেখুন, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, তার আগে কিছুদিন আগে পর্যন্ত তো 2004 পর্যন্ত
কলকাতায় 3টে লোকসভা কেন্দ্র ছিল, কলকাতা উত্তর পূর্ব, কলকাতা উত্তর পশ্চিম, কলকাতা দক্ষিণ। কলকাতা উত্তর পূর্বে অজিত দা জিততেন দীর্ঘদিন, তার আগে ডক্টর দেবী পাল। দেবী পাল কলকাতা উত্তর পশ্চিমেও দাঁড়াতেন। তো এই কেন্দ্রগুলো মূলত বাম বিরোধী ছিল। 2004 সালে সুদীপ ব্যানার্জি জোড়া মোমবাতি চিহ্নে লড়ে সিপিএম প্রার্থী মিন্টু শীলকে কলকাতা উত্তর পূর্বে জয়যুক্ত করেন, কলকাতা উত্তর পশ্চিমে জয়যুক্ত করেন, কলকাতা উত্তর পূর্বে সেলিম জেতেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অতীতে আমরা দেখেছি যে এই কেন্দ্রগুলোতে কংগ্রেস এবং তৃণমূলের প্রার্থীরাই জিততেন। সুদীপবাবু 1998-99 এই সময় তৃণমূলের টিকিটে জিতেছিলেন কলকাতা উত্তর পশ্চিমে, উত্তর পূর্বে অজিত পাঁজা জিতেছিলেন, কিন্তু তারপরে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ হয়ে যায়। উত্তর থেকে 2009 থেকে তিনি টানা জিতছেন। এখন সুদীপবাবুর কার্যকারিতা কি? 2021 সালে এই 2023 সালের 21শে জুলাইয়ের প্রস্তুতি, বিধাননগরে তৃণমূলের সব সমর্থকরা এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, তাপস রায়ও ছিলেন। তাপস রায় অভিষেককে স্পষ্ট বলেছিলেন, তুমি কিন্তু আর সুদীপকে ভাই টিকিট দিও না, তোমার কাছে অনুরোধ করছি। ও কেন্দ্রের জন্য কিছু করেনি, ওকে দেখা যায় না, কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। যে পঞ্চায়েত নির্বাচন হলো, সেই পঞ্চায়েত নির্বাচনেও নাকি কোনো প্রচার করেনি, শুধুমাত্র কোলে মার্কেটের কাছে একটা সভা করেছিল, জেলায় যাওয়া তো দূরের কথা। সুদীপবাবুকে সাধারণ কর্মী সমর্থক পান না, তিনি ফোন ধরেন না, অহংকার। বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন করেন, দু একটা শ্যামা পুজোর উদ্বোধন করেন, আর বাকি সময় ঘরে বসে থাকেন, দিল্লি থাকেন, তাকে কখনো কর্মী সমর্থকরা পান না। উত্তর কলকাতার যে 7টা ওয়ার্ড আছে লোকসভা কেন্দ্রের মধ্যে, সেখানে তিনি নিজের মতো করে গ্রুপ করেন। একমাত্র বিবেক গুপ্তা এবং তার স্ত্রী ছাড়া কোনো বিধায়ক সুদীপবাবুর সঙ্গে নেই। সুদীপবাবুর এগেনস্ট আগে রাহুল সিনহা ছিলেন, সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, বামেরা ক্ষয়িষ্ণু। এবার কিন্তু তাপস রায়ের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। তাপস রায় দুবারের কাউন্সিলর, বড়বাজার বিদ্যাসাগর কেন্দ্রের বিধায়ক ছিলেন। লক্ষ্মীদের সঙ্গে তাপস রায়ের রাজনৈতিক লড়াই সব মানুষই জানেন, তার 52 বছরের রাজনৈতিক জীবন, কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, এমনকি সুদীপবাবুরও নির্বাচনী এজেন্ট ছিলেন। এবং তাপসবাবুর নিজস্ব গণভিত্তি আছে, কর্মী সমর্থকদের সঙ্গে নিবিড় যোগাযোগ। এক ফোনে তাপস রায়কে পাওয়া যায়, তার বাড়ি অবারিত দ্বার। এবং তাপসবাবুর নিজস্ব একটা বোর্ড আছে, সেই বোর্ড কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব দলের সমর্থকদের মধ্যে আছেন। এবং মুসলমানরা অনেকেই তাপসবাবুর সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক রাখেন। কিছুদিন আগে এক তৃণমূল কর্মীর বাবা মারা গেছিলেন, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ। তাপসবাবু 4 ঘন্টা বসেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় আসেননি। তা এগুলো তাকে ডিভিডেন্ড দেবেই দেবে। এবার রাম মন্দিরের হাওয়া আছে, সুদীপবাবুর এগেনস্টে ক্ষোভ মারাত্মক, এবং সার্বিকভাবে তৃণমূলের বিরুদ্ধেই ওখানে মানুষের একটা ক্ষোভ আছে। আপনি যদি মুসলমান ভোট এত আছে, 14,25,000 টোটাল ভোটারের মধ্যে 20% মুসলমান ভোট, সুদীপবাবুদের দিনের সাংসদ, উত্তর কলকাতা নাকি তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ, এইসব বলে যারা বিষয়টাকে কি কোনো লড়াই হবে না বলছেন, তারা ভুল করছেন। তাপস রায় তৃণমূলের ভোট পাবেন, মার্ক মাই ওয়ার্ড। তার ব্যক্তিগত পরিচিতি, সেখানে ব্যক্তি তাপস রায়, সেই ভোট 1 লক্ষের কাছাকাছি। তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরবেন, বুথে বসবেন, সুদীপকে ভোট দেবেন না, তাদের সংখ্যা কম নয়। শুধুমাত্র বিবেক গুপ্তা ছাড়া, জোড়াসাঁকো আর চৌরঙ্গী 2জন বিধায়ক ছাড়া কোনো বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। আর সর্বোপরি মোদি হাওয়া, রাম মন্দিরের হাওয়া। তাই সুদীপবাবু হাসতে হাসতে জিতবেন, ব্যাপারটা সেরকম হবে না।
এবার উত্তর কলকাতায় পদ্মফুল ফুটলেও অবাক হবেন না। আসুন দক্ষিণ কলকাতায় 3 কন্যার লড়াই, দেবশ্রী চৌধুরী, সায়রা হালিম এবং মালা রায়। মালা রায় সিটিং এমপি, আবার নমিনেশন পেয়েছেন। এদের মধ্যে সায়রা হালিম, আপনি যদি বলেন ক্যান্ডিডেট হিসাবে কে সব থেকে আমার কাছে গ্রহণযোগ্য, তিনি সায়রা হালিম। কিন্তু আমি বামপন্থী দলের হয়ে দাঁড়িয়েছেন, তিনি লড়াই দেবেন আমার কাছে। আমি সিপিএম এর সমর্থক নই, সবাই জানেন আপনারা। কিন্তু এই 3 জনকে যদি আপনি কম্পেয়ার করেন, সায়রা হালিম হচ্ছেন সব থেকে উপযুক্ত সংসদে যাবার। কিন্তু দুর্ভাগ্য, তিনি সিপিএম এর প্রার্থী হয়েছেন। আর সিপিএম এখন ক্ষয়িষ্ণু শক্তি, তবে সায়রা হালিম লড়াই দেবেন। দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতায় সংগঠন করেছেন, বাগুইআটির দিকে থাকেন। বালুরঘাটে 2006 সালে বিধানসভা নির্বাচনে লড়ে 6000 ভোটে পরাজিত হয়েছিলেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়েছেন 2019-এ রায়গঞ্জে। কানাইয়ালাল, দীপা দাস মুন্সি, মোহাম্মদ সেলিম, দেবশ্রী রায়চৌধুরী চতুর্মুখী লড়াইয়ে তিনি 60,000 ভোটে জিতেছিলেন। কিন্তু রায়গঞ্জ কনস্টিটিউয়েন্সি তিনি নার্স করতে পারেননি। ওখানকার জেলা সভাপতির সঙ্গে তার বিরোধ, নানাবিধ কারণে মানুষের সঙ্গে যোগাযোগ না থাকা, দেবশ্রীর বিরুদ্ধে ক্ষোভ জমছিল। এবং যেহেতু তিনি বালুরঘাটের আদি মানুষ হতে পারেন, তার রাজনৈতিক জীবন, কর্মকাণ্ড সবই আপনার দক্ষিণবঙ্গে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কলকাতাতে বাগুইআটির কাছে অশ্বিনীনগরে সম্ভবত থাকেন। তো দেবশ্রী চৌধুরী কিন্তু লড়াকু মহিলা। রায়গঞ্জে তিনি মনোনয়ন পাননি, তিনি চাননি মনোনয়ন ইনফ্যাক্ট, কারণ তিনি বুঝতে পেরেছিলেন রায়গঞ্জের হাওয়া ভালো নয়। আবার লাস্ট মোমেন্টে চেষ্টা করেছিলেন আবার রায়গঞ্জে ফিরতে, কিন্তু তখন কার্তিক পালের নাম চূড়ান্ত হয়ে গেছে, তাই দেবশ্রীকে দক্ষিণ কলকাতায় দেওয়া আছে। দক্ষিণ কলকাতায় 5 জন মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে থাকেন, তৃণমূল দুর্ভেদ্য, এই সমস্ত প্রবাদ আছে। দেখুন, কোনো কেন্দ্রই না কারোর গড় নয়, কারোর খাস তালুক নয়। মানুষ দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, তারপরে তৃণমূলকে ভোট দিয়েছেন, মালা রায়কে দিয়েছেন, সুব্রত বক্সিকে দিয়েছেন। তাই একটা ধারণা তৈরি হয়ে গেছে ওখানে তৃণমূলকে চ্যালেঞ্জ ছোড়া যায় না। কিন্তু সায়রা হালিম, দেবশ্রী চৌধুরী এবং মালা রায় 3 কন্যাই কিন্তু লড়াই দেবেন, এবং সায়রা হালিম প্রচুর ভোট পাবেন। কার ভোট তিনি ঠাকবেন? সায়রা হালিম যদি মুসলমান ভাই বোনদের ভোট টানেন, মালা রায়ের কপালে দুঃখ আছে। এবং দক্ষিণ কলকাতায় মানুষের সঙ্গে, ওরা তো সাইলেন্ট মেজরিটি, তারা চুপ করে আছেন। এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে, মন্ত্রী আমলারা সব জেলে যাচ্ছেন, ইডির অভিযান চলছে, দক্ষিণ কলকাতার সচেতন মানুষ তাদের উপর কি অভিঘাত পড়বে না? নিশ্চয়ই পড়বে। আর দক্ষিণ কলকাতার তৃণমূলের প্রার্থী মালা রায়কে সবাই একেবারে হাত খুলে সমর্থন করবেন এরকম ভাবার কোনো কারণ নেই। সেখানেও উপভোগ্য লড়াই। আমি আবার বলছি, তৃণমূলের দিকে একটু পাল্লা ভারী থাকলেও অত্যন্ত উপভোগ্য লড়াই হবে দক্ষিণ কলকাতায়। এবং উত্তর কলকাতায় যে যাই বলুন না কেন, এই মুহূর্তে কিন্তু অ্যাডভান্টেজ তাপস রায়।